বেগম খালেদা জিয়ার মামলা যখন হয়, ওনাকে হাইকোর্ট ডিভিশন বেল দিল, সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে সরকার গেল, অ্যান্টি কারাপশন কমিশনে গেল। স্যার আমাকে বললেন, তুমি একটা কাজ করো, আমি একটা সাবমিশন রাখতে চাই যে ভারতীয় উপমহাদেশে সিমিলার কেস কোনটা কোনটা কারাপশনের কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে, তো সিমিলার কেস বাইর করে খুঁজে। তো সিমিলার কেস খুঁজতে খুঁজতে একই ধরনের ঘটনা, একই ধরনের নেচার তো পাওয়া যায় না। খুঁজে খুঁজে দুইটা জাজমেন্ট পেলাম। একটা হলো লালু প্রসাদ যাদব, আর আরেকটা পেলাম জয়ললিতা। তো উনি বলেন যে লালু প্রসাদ যাদবেরটা আমি সাইড করতে চাই না, কারণ লালু প্রসাদ যাদব তো পুরুষ, বেগম খালেদা জিয়া হলেন মহিলা, সুতরাং জয়ললিতার মামলাটা আমি সাইড করতে চাই। উনি আমাকে বলেন যে বলো তো জয়ললিতাকে কি গ্রাউন্ডে বেল দিয়েছে। আমি 2 দিন 3 দিন ঘাটাঘাটি করে একটা পেপার লিখে দিলাম। উনি পেপারটা দেখলাম সুপ্রিম কোর্টের সামনে পড়ে শোনালেন। খন্দকার মাহবুব হোসেন স্যারের কথা কেন আমি বারবার বলছি, আমি দেখতাম এক্সেপশনাল প্র্যাকটিসিং আর্টটা যে কত সুন্দর। একটা এক্সাম্পল বলি, উনি এক কোর্টে গেছেন, বিচারপতি ছিলেন জাস্টিস ম্যাডাম জাস্টিস, রিটায়ার করেছেন যে মহিলা, ম্যাডাম জাস্টিস কৃষ্ণা দেবনাথ, আর হলো SM আব্দুল মুবিন। আমারে বলে চলো, গেলাম কোর্টে, মৃত্যুদণ্ডের কেস। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে আর এক ছাত্র মেরে ফেলেছে, চাপাতি দিয়ে কূপ দিয়েছে, হেলিকপ্টার দিয়ে ঢাকায় আনছে, ঢাকায় আনার পরে সে মৃত্যুবরণ করেছে, বিকজ ইট ওয়াজ এ কেস অফ জিল্টেড লাভ। এখন আমি কি ওখানে বসছি, স্যার আমাকে বলেন, মাই লর্ড, এইখানে আমরা কোনো খালাস চাই না। তো আমি তো একটু আটকাই উঠছি, স্যার এত আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে, আপনিও খালাসের আর্গুমেন্ট করবেন না? বলছে, মাই লর্ড, আমি কোনো খালাস চাই না, আপনি সাজাটা কমাইয়া মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দিয়ে দেন। তো জজ সাহেবের একটু নড়েচড়ে পড়ছে যে এটা কেমন সাবমিশন। বলছে, মাই লর্ড, এটা আমি বহু দেখছি, বহু চিন্তা করছি, বহু ভাবছি, A to Z আমরা দুইজনে মিলে চিন্তা ভাবনা করছি, এটা এখানে আর্গুমেন্ট করে খালাস পাওয়া যাবে না, এখানে আর্গুমেন্ট করে সেন্টেন্সটা কমিউট করতে পারলে এটাই বিচারটা হবে। কয়েকদিন শুনানি হলো, আমাকে বলে আমি বসি, তুমি সাবমিশন রাখো। তাই আমি 3 দিন ধরে সাবমিশন রাখলাম, ভারতীয় জাজমেন্ট দেখালাম, এই প্রথম আফ্রিকার এক জাজমেন্ট দেখালাম, সাউথ আফ্রিকার একেবারে এক্স্যাক্টলি অন পয়েন্ট, জিল্টেড লাভ। এই জিল্টেড লাভের উপরে জাজমেন্ট দেখানোর পরে এগ্রাভেটিং মিটিগেটিং সার্কামস্টান্সেস দেখানো হলো, দেখানোর পরে মৃত্যুদণ্ড দিলে কি হবে, না দিলে কি হবে, সেন্টেন্স কমিউট হলে কি হবে, না হলে কি হবে, কাটাকাটি করে দেখালাম যে এখানে আসলে মৃত্যুদণ্ড দিলে দ্যাট উইল বি ইররিভার্সিবল পানিশমেন্ট। এবং অবশেষে এই সুমনকে আমাদের হাইকোর্ট ডিভিশন মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দিল। আজকালকার দিনে অনেকেই আমরা যদি এই কথা বলে যে আমাকে খালাস দেওয়ার দরকার নাই, আমার সাজা কমায় দেন, তো মক্কেল পিছন দিক থেকে দৌড় দিবে না? দৌড় দিবে। তো আরেকটা কিচ্ছা বলে শেষ করে দিচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে। আগাম জামিন 497A নামে একটা সেকশন ছিল আমাদের CRPC-তে। এরশাদ সরকারের আমলে ল রিফর্ম অর্ডিন্যান্স 1978-এ এই আইনটাকে বাদ করে দেওয়া হয়। এখন বাদ করে দেওয়ার পরে, এই কথা আমি আগেও বলেছি 2-1 জায়গায়, বাদ করে দেওয়ার পরে স্যার তখন হাইকোর্ট ছিল বরিশালে। স্যার বললেন, আমি একটা আগাম জামিনের পিটিশন নিয়ে গেছি বিচারপতি হাবিবুর রহমান শেলী সাহেবের কোর্টে। তো শেলী সাহেব আমার পিটিশন দেখে এরকম করে ঢিল মেরে ফেলে দিছে, মিস্টার হুসাইন, ইউ ডোন্ট নো ইভেন the relevant law has been repealed, and why did you file this anticipatory bail application? There is no such provision in the criminal code to file any application for anticipatory bail. Why did you file it? Get it back. এই কথা বলে পিটিশনটা ফেলে দিছে। স্যার আমারে বলেন যে পিছন দিকে তাকায় দেখি জজ সাহেবের এই গরমের কারণে মক্কেল দৌড়ে পালায় চলে গেছে। এখন কি করি আমি? মক্কেল তো নাই। বলছে, ওকালতনামায় মক্কেলের স্বাক্ষর দিছি, দেয়া সরাসরি আপিলের ডিভিশনে আসছি। আপিলের ডিভিশনে আইসা ফাইল করলাম, এই জাজমেন্টটা রিপোর্টেড আছে BLD-তে। আইসা ফাইল করলাম, ফাইল করে আর্গুমেন্ট করলাম। মার্ডার কেসের একজন আসামি সারওয়ার, আপনারা পড়ে দেখবেন, নাম সারওয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,
সুপ্রিম কোর্টে আর্গুমেন্ট করে সুপ্রিম কোর্ট রাজি হলো, 3 সপ্তাহের আগাম জামিন দিল তাকে। 3 সপ্তাহের পরে সেই ইলেকশনে অংশগ্রহণ করলো, চেয়ারম্যান হইল, তারপরে নিয়মিত সারেন্ডার করলো এবং জামিন পাইল। এক অস্বাভাবিক কর্মকাণ্ড। আমার মনে হয় যখনই এরকম প্রায় বলতেন, যখনই দেখবা তোমার কাছে ডানেও ব্যাখ্যা দেওয়া যায়, বামেও ব্যাখ্যা দেওয়া যাবে, গো টু দ্য কোর্ট, ইউ ডু নট টেক ডিসিশন, গো টু দ্য কোর্ট। কারণ রাইটেও দেওয়া যাচ্ছে, লেফটেও দেওয়া যাচ্ছে, তাহলে তুমি ডিসাইড করার দরকার নাই তো। গো টু দ্য কোর্ট, আস্ক দ্য কোর্ট টু গিভ দ্য ডিসিশন। আরেকটা কথা, আমার আরেকজন সিনিয়র ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, উনি বলতেন হাইরে গেলেও জিতা যায়। তো এটা কেমন কথা? বলছে হাইরে গেলেও জিতা যায়। আশ্চর্য ব্যাপার, হাইরে গিয়ে আবার জিতা যায় কেমন করে? বলছেন যে মামলায় হেরে যাবা মনে করো, এই মামলায় এত ডিসিশন জোগাড় করবা, যে জজ সাহেবের সামনে এটা আর্গুমেন্ট করবা, এই জজ সাহেবের মনস্পটে যতদিন জীবিত থাকবে তোমার এই পরিশ্রমের কথাটা তার মনস্তত্ত্বে আজীবন থেকে যাবে। এটার নাম বিজয়। এটার বেনিফিট কখন পাবা? এটার বেনিফিট পাবা পরের কিছু, আগের কিছু তো পাচ্ছ না, হেরেই যাচ্ছ। কিন্তু হেরে গেলেও যে তুমি যে এত চেষ্টা করেছো, এত রিসার্চ করেছো, টু দি পয়েন্ট দেখেছো, প্রেসিডেন্ট জোগাড় করেছো, এই যে একটা দেখতে পাবে যে মানুষটা কত পরিশ্রমী, কত কষ্ট করতেছে, কত সাধনা করতেছে, এইটা পরবর্তী জায়গায় তার বেনিফিট পাইতে বাধ্য। এটার নাম হলো হেরে গিয়েও জিতে যাওয়া যায়। আরেকটা ছোট্ট ইস্যু, কোর্টে গিয়ে 2 দিন আমি দেখেছি, এটা আমাদের এখনো আছেন মুস্তফা জামান নামে বিচারপতি, মুস্তফা জামান নামে এক জজ সাহেব আছেন, এখনো আছেন, মাইলর্ড জাস্টিস মুস্তফা জামান। খন্দকার সাহেব গিয়া বললে মাইলর্ড কনফেশন আছে, গিয়া বলতে কনফেশন আছে, কনফেশন আমার বিরুদ্ধে, কিন্তু কনফেশনটা ভলান্টারি মনে হয় না, আর 2 জন সাক্ষী আমার বিরুদ্ধে বলছে, তারপরে আমার বেল আমি পাইতে পারি এই কারণে। উনি আমার বলতেন কোর্টের সামনে গিয়ে আগে বলবা যে আমার উইকনেস এটা, সরকার পক্ষ যেন দাঁড়ায় না বলে যে উইকনেস এটা। সরকার পক্ষের মুখ আগে থেকে বন্ধ করে দিতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? তুমি দাঁড়াই গিয়ে বলবা মাই লর্ড এই কেস, এই হলো উইকনেস, এই হলো স্ট্রেংথ, উইকনেসের চেয়ে স্ট্রেংথ বেশি, সুতরাং আমাকে আপনি বেল দেন। 2 বার দেখলাম সত্যিকার অর্থে এই কথা বললো, হা করে আমাদের সকলেই তাকায় থাকলাম আমরা। মাননীয় বিচারকগণ অ্যাকসেপ্ট করলেন, ফাইলটাও খুললেন না, ফাইলটা না খুলে সত্যি বেল দিয়ে দিলেন। গিয়া বলছেন মাই লর্ড এই হলো আমার দুর্বলতা, এই হলো আমার সবলতা, এতদিন জেলে আছি, এবার বেল দিয়ে দিন। সত্যিই বেল দিয়ে দিল, অ্যামেজিং। এবং আমার মনে হয় এই আর্টটা রপ্ত করতে গেলে, এখন যদি বিচারকরা আমাদেরকে বিশ্বাস করতে না পারেন, আচরণ যদি আমাদের খারাপ হয়, ঘটনা যদি আমি সাপ্রেস করি, সত্য মিথ্যার যদি মিশ্রণ করি, তাহলে তো আর বিশ্বাস করি। একটা বলি আর একটা না বলি, সত্যকে মিথ্যার আবরণ দিয়ে ঢাকি, তাহলে তো আমাকে আর বিশ্বাস করবে না, সব সময় সন্দেহের মধ্যে থাকবে। আমাকে তো এক মাননীয় বিচারপতি বলেছেন, কিছু কিছু আইনজীবী আমাদের কোর্টে আসলে আমরা অ্যালার্ট হয়ে যাই যে উনি নিশ্চয়ই এমন কিছু বলবেন যা আসলে বাস্তবে রেকর্ডে নাই। সুতরাং আমরা আগেই অ্যালার্ট হয়ে যাই, ওই কাতারে পড়া যাবে না। ওই কাতারে পড়লে কিন্তু একেবারে ক্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যাবে। একজন মাননীয় বিচারপতি আরেকজন বিচারপতিকে এগুলো শেয়ার করবেন, কে আমরা মিথ্যা কথা বলেছি, কে আমরা অসত্য তথ্য উপস্থাপন করেছি, এগুলা বিদ্যুতের বেগে ছড়িয়ে যাবে, এগুলো কোনোদিনই করা যাবে না। আর লাস্ট কথাটা বলছি,